তবু কী করব, একটু ব্যাক করব, যেহেতু রেকর্ড করছি তার জন্য আমরা ব্যাক করব। প্রথমত চ্যাপ্টারটার নাম কি হলো? ইলেকট্রিসিটি, তাই তো, বা চলতড়িৎ। এই চলতড়িৎ পড়ার আগে বুঝতে হবে এই চলতড়িতের প্রয়োজনীয়তাটা কী। বর্তমান যুগে, আধুনিক যুগে কম্পিউটার, মোবাইল, যে কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেটস, সেটা হতে পারে ক্যামেরা, সেটা হতে পারে টিভি, সেটা হতে পারে ল্যাপটপ, সেটা হতে পারে কোনো ট্যাবলেট, সেটা হতে পারে কোনো আইপড, তারপর হতে পারে কোনো ডিজিটাল কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, যেগুলো আমরা আধুনিক দিনে অনেক কিছু তো ব্যবহার করি। সেই প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সেস কাজ করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি? ইলেকট্রিসিটি। একটা মোটরসাইকেল দেখে মনে হচ্ছে না এটা তো তেলে চলছে, কিন্তু এই মোটরসাইকেলটাকে স্টার্ট করতে গেলে একটা ব্যাটারির প্রয়োজন হয়। রাত্রেবেলাতেও যখন আমরা গাড়ি চালাই সেটার জন্য আমাদের কি প্রয়োজন হয়? ব্যাটারির প্রয়োজন হয়। আধুনিক যুগে গাড়িগুলোকে কিসে পরিণত করার চেষ্টা করছে? ইলেকট্রিক্যাল ভেহিক্যালে পরিণত করার চেষ্টা করছে, কারণ এখানে দূষণের মাত্রা অনেক কম। আমরা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যে এনার্জিটা পাই তার সমপরিমাণ এনার্জি যদি ইলেকট্রিক এনার্জিটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের দূষণের মাত্রা অনেক কমে যাবে। সাপোজ আমরা কয়লা পুড়িয়ে কি করব? পরিবেশকে ক্ষতি করব। আমরা তাপ পাবো, আলো পাবো, সব কিছু পাবো, কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডও পাবো। তাহলে এগুলো কিন্তু আমাদের পরিবেশকে কি করছে? নষ্ট করছে, দূষিত করছে। তাহলে আমরা আমাদের সরকার বা আমাদের মডার্ন সায়েন্স বা মডার্ন যে আমাদের চিন্তাধারা সেটা কিন্তু সবসময় কোন দিকে? ইলেকট্রিসিটির দিকে। কারণ ইলেকট্রিসিটিতে আমাদের কিন্তু অনেক দূষণ কম। হ্যাঁ, এখান থেকে অনেক ক্ষতিও হয়। সে ক্ষতিটাকে যদি আমি নেগলেক্ট করি, যেমন তুই বলতেই পারিস যে এই যে 5G হচ্ছে, সেখান থেকে কিন্তু আমাদের অনেক রেডিয়েশনের মাধ্যমে কি হচ্ছে? অনেক তো প্রাণী মারা যাচ্ছে বা অনেক প্রাণী কিন্তু অবলুপ্তির পথে, বলতেই পারিস। মডার্ন টেকনোলজি যত বাড়ছে, ছাগলটাকে তাড়িয়ে দেয়, তো দূর করে দে এখান থেকে, আর অনেক দূরে পাঠিয়ে দে। কাজকর্ম না, এখানে ডিস্টার্ব করতে এসছি। আর যদি আসবে তার সঙ্গে একটু ফিজিক্স পড়বে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? রেডিয়েশন। আগে আমাদের এখানে প্রচুর পরিমাণে চড়ুই পাখি দেখা যেত, চড়ুই পাখি, শালিক পাখি, কাক, এই প্রাণীগুলো কিন্তু আজকাল দেখা গেলেও অতটা দেখা যায় না যতটা আগে দেখা যেত। তার জন্য কারণ কি? রেডিয়েশন, ইলেকট্রিসিটি, হাই ভোল্টেজ যে তারগুলো আছে, ওই যে বড় বড় তারগুলো গেছে মাঠের মধ্য দিয়ে, দেখেছি বড় বড় পোল, এগুলোর জন্য দায়ী। তাহলে ক্ষতিও হচ্ছে, আবার ভালোও হচ্ছে। তাহলে ভালো খারাপ মিশিয়ে আমাদেরকে বাঁচতে হবে, তাই তো? খারাপটাকে কমিয়ে ভালোটাকে কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে মডার্ন ফিজিক্স বা মডার্ন সায়েন্স বা আমাদের আধুনিক জীবন, সে আধুনিক জীবন কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া চলবে না। সেটা আমরা ফোন ব্যবহার করি, ক্যামেরা ব্যবহার করি, যে কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেটস আমরা যখন ইউজ করব। ইভেন যখন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি, এখানে কিন্তু কি ব্যবহার হচ্ছে? একটা মোবাইল ফোন ব্যবহার হচ্ছে, একটা তার ব্যবহার হচ্ছে, একটা মাইক্রোফোন ব্যবহার হচ্ছে। এগুলো সবই কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া চলবে না। আমাদের যদি এখানে কোনো একটা অনুষ্ঠান হয় তাহলে আমাদেরকে কী করতে হবে? বক্স বাজাতে হবে, মাইক্রোফোন লাগবে, স্পিকার লাগবে, মেশিন লাগবে। সাউন্ডটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে? যে সমস্ত মেশিনগুলো ব্যবহার করতে হবে সেই মেশিনগুলোতে প্রত্যেকটাতেই ইলেকট্রিসিটি আছে। তাই ইলেকট্রিসিটির গুরুত্ব আধুনিক দিনে বা আধুনিক ভারতে বা আধুনিক পৃথিবীতে এর কিন্তু গুরুত্ব অপরিসীম। এবার এই ইলেকট্রিসিটির গুরুত্ব যদি এত অপরিসীম হয় তাহলে ইলেকট্রিসিটির জন্য দায়ী কে? মোট কথা ইলেকট্রিসিটিটা কীভাবে তৈরি হয় বা ইলেকট্রিসিটিটা আসে কোথা থেকে? এটা তো একটা শক্তি।
আমরা জানি তো শক্তি সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না, তাহলে এটা তো একটা শক্তি, তাহলে এই শক্তিটা আসছে কোথা থেকে, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ফ্লো হচ্ছে, এই সমস্তই ডিটেলে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমত বলে রাখা ভালো, এই ইলেকট্রিসিটির জন্য দায়ী একমাত্র হচ্ছে চার্জ। ইংরেজিতে বলা হয় কি, চার্জ। বাংলাতে সেটাকে কি বলা হচ্ছে, আধান। কি বলা হচ্ছে, আধান। এই আধান কোথা থেকে উৎপন্ন হয়? এই যে আমাদের চারপাশে যে ম্যাটারগুলো দেখতে পাচ্ছি, এই ম্যাটারগুলোকে ভাঙলে কি পাবো আমরা? ছোট 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 কণা পাবো। সেই ছোট ছোট কণাগুলোকে ভাঙলে কি পাবো? পরমাণু পাবো। সেই পরমাণুর মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে। সেই পরমাণুর মধ্যে কি থাকে? প্রোটন থাকে। আর কি থাকে? নিউট্রন থাকে। সে ইলেকট্রন আর প্রোটনের আধানের মান কত জানিস? -1.6 × 10⁻⁻19 কুলম। কত বললাম? একটা ইলেকট্রনের আধানের মান কত? 1.6 × 10⁻⁻19 কুলম। আর একটা প্রোটনের আধানের মান 1.6 × 10⁻⁻19 কুলম। একটা ইলেকট্রনের আধান আর একটা হলো প্রোটনের আধান। এই ইলেকট্রনের আধান আর প্রোটনের আধানের ভ্যালুটা কিন্তু সেম, কিন্তু একজনের নেগেটিভ আর একজনের কত হলো? পজিটিভ। কারণ একজন নেগেটিভলি চার্জড, মানে ইলেকট্রনটা হলো নেগেটিভলি চার্জ, আর প্রোটনটা হলো কি? পজিটিভলি চার্জ। একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই কি থাকে? ইলেকট্রন থাকে। একটা ম্যাটারের মধ্যে তার মানে যতগুলো পরমাণু থাকবে সবগুলোই কি? যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক ততগুলোই প্রোটন থাকবে। আর ইলেকট্রন যতগুলো থাকবে, প্রোটন যদি ততগুলোই থাকে, তাহলে টোটাল নেগেটিভ চার্জ আর টোটাল পজিটিভ চার্জ কি? একই হলো। তাহলে টোটাল পজিটিভ চার্জ আর টোটাল নেগেটিভ চার্জ যোগ করে দিলে কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে সেটা নর্মাল অবস্থায় সেটা কিন্তু কি? 0। আর নিউট্রন যেটা থাকে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে, সেটাতে কি কিন্তু কোনো কি চার্জ পরিবহন করে? তার মধ্যে কোনো চার্জ নেই, ওটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমাদের চারপাশে যে পদার্থগুলো দেখছি সেই পদার্থগুলো কি? প্রত্যেকটা পদার্থ কি দিয়ে তৈরি? ছোট 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 পার্টিকেলস দিয়ে তৈরি। সেগুলোকে যদি আমি আরও ফার্দার কি করি? ব্রেকডাউন করি, তাহলে কি পাবো? সেগুলো ভাঙলে কি পাবো? পরমাণু পাবো, তাই তো। আর একটা পরমাণুর মধ্যে টোটাল যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই কি থাকে? প্রোটন থাকে। আর কি থাকে? নিউট্রন থাকে। নিউট্রনটা তাদের সাথে ম্যাচ করতেও পারে, না ম্যাচ করতে পারে, তার কোনো আধান নেই বা তার কোনো চার্জ নেই, সেটা হচ্ছে নিউট্রাল। কিন্তু যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই যদি ইলেকট্রন থাকে, আবার একটা প্রোটনের আধান আর একটা ইলেকট্রনের আধান আবার সেম, তার ভ্যালু কত? একজন ইলেকট্রনের ভ্যালু হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম, আর প্রোটনের ভ্যালু কত? +1.6 × 10⁻⁻19 কুলম। এটা হলো আধানের পরিমাণ, একজনের নেগেটিভ আর একজনের পজিটিভ। তাহলে নর্মাল অবস্থায় এক একটা পরমাণু কি? নিউট্রাল। কি? এক একটা পরমাণু কি? নিউট্রাল। এবার কোনো কারণে যদি এই ইলেকট্রন আর প্রোটনের ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যায়, তখন কি হবে? তখন কি হবে? তখন আধানের হেরফের হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? আধানের হেরফের হয়ে যাবে। যেমন ধরে নে আমি একটা রড নিলাম, সেই রডটা গ্লাস রড। গ্লাস রড মানে কাঁচের তৈরি রড। এটা সিল্কের সাথে, সিল্ক নাম শুনেছিস তো? গ্লাস রড আর সিল্ক আমরা কি করলাম? রাবিং করলাম। রাবিং করা মানে ঘর্ষণ করলাম। কার সাথে? সিল্কের সাথে গ্লাস রড। তখন কিছু পরিমাণ ইলেকট্রন এই গ্লাস রড থেকে সিল্কের দিকে চলে যায়। তাহলে এখান থেকে যদি ইলেকট্রনটা এইদিকে কিছু পরিমাণ চলে যায় সিল্কে, তাহলে গ্লাস রডে কে পড়ে থাকলো? সব ইলেকট্রন তো যাবে না, কিছু পরিমাণ ইলেকট্রন যাবে। তাহলে তখন এখানে কে বেশি হয়ে গেছে? প্রোটন বেশি হয়ে গেছে। তখন এটা হয়ে গেছে পজিটিভলি চার্জ, আর এটা হয়ে গেছে কি? নেগেটিভলি চার্জ। তাহলে এইটা হয়ে গেছে কি? পজিটিভলি চার্জ, আর এটা হয়ে গেছে কি? নেগেটিভলি চার্জ। এবার একটা জায়গায় যদি পজিটিভ হয় আর একটা জায়গায় যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে? তাহলে আকর্ষণ করবে। আর যদি দু জায়গাতেই পজিটিভ বা দু জায়গাতেই নেগেটিভ হয়, তাহলে তারা বিকর্ষণ করবে। এই যে চার্জ তৈরি হলো, এর আগে কি ছিল? নিউট্রাল। নেগেটিভ পজিটিভ কি ছিল? সমান ছিল। নেগেটিভ পজিটিভ সমান ছিল, আধান সমান ছিল। যে মুহূর্তে আমরা ওদেরকে রাবিং করলাম সিল্কের সাথে গ্লাস রডটা, সেই মুহূর্তে কি হয়ে গেল? সেই মুহূর্তে কি হয়ে গেল? ইলেকট্রন আর
প্রোটনের মধ্যে যে ব্যালেন্স, এটা ব্যালেন্সিংটা নষ্ট হয়ে গেল, যার ফলে একজন পজিটিভলি চার্জড হয়ে গেল আর একজন কি হয়ে গেল, নেগেটিভলি চার্জড হয়ে গেল। আচ্ছা, কোন একটা জিনিস, কোন একটা অবজেক্ট পজিটিভলি চার্জড মানে এই নয় যে তার মধ্যে নেগেটিভ নাই। পজিটিভলি চার্জড মানে হলো নেগেটিভের থেকে পজিটিভটা বেশি, আর কোন একটা অবজেক্ট নেগেটিভলি চার্জড মানে হচ্ছে কি তার পজিটিভের থেকে নেগেটিভটা বেশি। আর এই ফ্লো অফ চার্জ, কি বললাম, ফ্লো, এই যে চার্জ তৈরি হলো, ফ্লো অফ চার্জ, এটাকেই বলা হবে ইলেকট্রিসিটি। এই যে আধানের পরিবহন, একটা জায়গা থেকে আর একটা জায়গায় আধানের পরিবহন, এই যে আধান তৈরি হলো, তো একটা জায়গায় পজিটিভ চার্জ তৈরি হলো, একটা জায়গায় নেগেটিভলি চার্জ তৈরি হলো, এই যে আধানের পরিবহন, ফ্লো অফ চার্জ, এটাই হচ্ছে কি ইলেকট্রিসিটি। আর এই ইলেকট্রিসিটির জন্য দায়ী কে, একমাত্র চার্জ। এই আধানের এককটা কি, তাহলে আধান আমরা পরিমাপ করব কোন এককের মাধ্যমে, কুলম্ব বলে একটা ইউনিট আছে, সেই কুলম্ব, যেটা ক্যাপিটাল সি দিয়ে আমরা লিখব, মনে থাকবে? ঠিক আছে, এটা ভালো করে টুকে নাও। তাহলে আমরা কি জানতে পারলাম, যে যদি কোনো কারণে আমরা ডিস্টারবেন্স করেছি বলেই তো হয়েছে না, ওই সিল্কের সঙ্গে যদি রডটা না আমরা ঘর্ষণ করতাম তাহলে কি নেগেটিভ পজিটিভটা হেরফের হতো না, নিউট্রালি থাকতো। তাহলে যখন আমরা ওটাকে রাবিং করলাম বা কি করলাম, ঘর্ষণ করলাম, তখনই নেগেটিভ আর পজিটিভের ব্যালেন্সটা নষ্ট হয়ে ইমব্যালেন্সড হয়ে গেল, আর তখনই এক জায়গায় নেগেটিভ চার্জ আর এক জায়গায় পজিটিভ চার্জ তৈরি হলো। তাহলে তখন এটা অ্যাট্রাকশন হবে, নেগেটিভ দুটোই যদি পজিটিভ চার্জ হয় তাহলে কি হবে, বিকর্ষণ হবে বা রিপালশন হবে, আর দুটোই যদি কি হয়, পজিটিভ চার্জ তৈরি হয়, তাহলেও কি তৈরি হবে, বিকর্ষণ হবে। কিন্তু একটা জায়গায় পজিটিভ আর একটা জায়গায় নেগেটিভ যখন তৈরি হবে তখন কি, আকর্ষণ হবে। তাহলে আকর্ষণ হলেই কি, আচ্ছা তার আগে বলে দিই, চার্জ মানে কি হলো, ফ্লো অফ চার্জ, সেটাই হচ্ছে কি ইলেকট্রিসিটি। মাথায় রাখতে হবে যে ইলেকট্রনটা এক জায়গা থেকে আর একটা জায়গার দিকে যাচ্ছে, একটা জায়গা থেকে আর একটা জায়গার দিকে যাচ্ছে, এটাই তো ফ্লো, কি বলা হচ্ছে, কারেন্ট। এবার এটা কিন্তু এমনি এমনি যাবে না, তার জন্য একটা ফোর্স দরকার। এই ফোর্সটাই হচ্ছে পোটেনশিয়াল। কি বলা হচ্ছে, পোটেনশিয়াল। এবার বলি পোটেনশিয়াল জিনিসটা কি। পোটেনশিয়াল মানে হলো একটা ফোর্স দিতে হবে। এই ফোর্সটা কি, ইংরেজিতে বলা হচ্ছে পোটেনশিয়াল, আর বাংলাতে বলা হয় কি এটাকে বিভব। কি বলা হয়, বিভব। দেখ, একটা পাইপের মধ্য দিয়ে যদি জল ভরে রেখে দেওয়া হয় তাহলে জলটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যাবে কি যাবে না বল, যাবে না তো। তার জন্য কি করতে হবে, আমরা পাম্প মেশিনের মাধ্যমে একটা প্রেসার ক্রিয়েট করি, একটা ওই জলটাকে ঠেলছে, তাই তো, নিয়ে ওই পাইপের মাধ্যমে কিছু একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে জলটা যাচ্ছে। তাহলে ভালো করে বুঝতে হবে, এই পেনটার মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, এই পেনটার মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, তাহলে ফ্লো হচ্ছে না কেন, ফ্লো হবে না, বোঝা গেছে। তাহলে একটা পাইপের মধ্য দিয়ে যখন আমরা জল ভরে রাখছি, সে যাচ্ছে না, কিন্তু যাচ্ছে কি, যাচ্ছে না। জল ভরবি, এরকমভাবে রেখে দিবি, জলটা যাবে না, জলটা ওখানেই থেকে যাবে। তাহলে একটা দরকার কি, একটা ফোর্স দরকার, যে ফোর্সটা ওই চার্জটাকে এক জায়গা থেকে আর একটা জায়গাতে নিয়ে যাবে, ওইটাকে বলা হচ্ছে কি বিভব বা পোটেনশিয়াল। এই পোটেনশিয়ালের কনসেপ্টটা আমরা একটু জানবো, জিনিসটা কি। এখানে অনেকগুলো আধান আছে, এখানে একটা গ্রুপ অফ আধান বলি, এরকম একটা জায়গা আছে যেখানে কি আছে, এখানে চার্জ আছে। চার্জ থাকলে কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। কি ফিল্ড তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড, বা সেটাকে বলা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তাহলে এখানে কি আছে, আধান আছে। কি বললাম, ভালো করে শুনবি, এটাকে কি বলা হচ্ছে, আধান আছে। তাহলে আধান যদি থাকে তাহলে সেই জায়গাটাকে কি বলা হবে, তড়িৎ ক্ষেত্র। কি বলা হবে, তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে প্রচুর পরিমাণে চার্জেস রয়েছে, তাহলে এই জায়গাটাকে বলা হবে কি তড়িৎ ক্ষেত্র। এবার তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টটা একটু হালকা করে বলার চেষ্টা করি। ধরুন এখানে একটা পজিটিভ চার্জ আছে, তাহলে এই পজিটিভ চার্জটা চারপাশে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, যে এলাকাতে কোনো নেগেটিভ চার্জ যদি এন্ট্রি করে
তাহলে কি হবে? আকর্ষণ করবে। আর যদি কোনো পজিটিভ চার্জ আসে তখন সেটাকে কি করবে? এখান থেকে বিকর্ষণ করে বের করে দেবে। এই নির্দিষ্ট এলাকার বাইরে, এই যে দাগটা আমি দিয়েছি, এই নির্দিষ্ট এলাকার বাইরে কিন্তু এই পজিটিভ চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু থাকবে না। এবার বলবি থাকবে না কেন? এখানে যদি থাকে তাহলে এখানেও থাকবে না। এটা আস্তে আস্তে একটা জায়গা পর্যন্ত গিয়ে এতটাই কম হয়ে যাবে যে আকর্ষণও হবে না, বিকর্ষণ হবে না। এখানে একটা চুম্বক রাখা আছে, ধরুন এখানে একটা চুম্বক রাখা হয়েছে, এখানে নর্থ আর এই জায়গাটা সাউথ। তাহলে চুম্বকটা এখানে যদি কোনো একটা নর্থ সাউথ নিয়ে আসি তাহলে এখানে কি হবে? বিকর্ষণ হবে। বিকর্ষণ হবে তো, কিন্তু বিকর্ষণটা এখানে রাখলেও তো হবে। নর্থের সঙ্গে নর্থ তো সব জায়গাতে আকর্ষণ হবে, এই নর্থের সঙ্গে নর্থ সবসময় বিকর্ষণ হবে, আর সাউথের সঙ্গে সাউথ বিকর্ষণ হবে, সাউথের সাথে নর্থ কী হবে? আকর্ষণ হবে। কিন্তু এই আকর্ষণটা কিন্তু যখন তাদের মধ্যে ডিস্টেন্সটা খুব কম হবে তখন সব থেকে বেশি হবে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, যাই হবে হোক না কেন সেটা সব থেকে বেশি হবে কখন? যখন তাদেরকে খুব কাছে রাখা হবে। তাহলে দূরে যত নিয়ে যাবো তত কী হবে? আকর্ষণ বল বিকর্ষণ বলটা কী হবে? আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এই জায়গাটাতে সে জিরো তো হবে না, কিছু পরিমাণ আকর্ষণ বল বা বিকর্ষণ বল তো থাকবে। আর অনেক দূরে যখন আমি নিয়ে যাব তখন সেটা ধরে নেব কি? জিরো। বোঝা গেল? তাহলে এটা একটা পজিটিভ চার্জ। এখানে যখন আমরা কোনো একটা নেগেটিভ চার্জকে নিয়ে এলাম তখন কি হলো? একে আকর্ষণ করছে, কিন্তু যখন পজিটিভ চার্জকে নিয়ে আসছি তখন কি হচ্ছে? বিকর্ষণ করছে। আবার এইরকমভাবে ভাব, যেখানে একটা নেগেটিভ চার্জ আছে এখানে যখন কোনো পজিটিভকে নিয়ে আসছি তখন আকর্ষণ করছে, আবার যখন কোনো নেগেটিভকে নিয়ে আসছি তখন কি করছে? বিকর্ষণ করছে। তাহলে এইগুলো হচ্ছে কি? তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্র মানে হচ্ছে একটা এলাকা, যে এলাকাতে অন্য কোনো একটা আধান নিয়ে এলে পরে এর প্রভাব থাকবে। এর প্রভাবটা হতে পারে আকর্ষণ, এর প্রভাবটা হতে পারে বিকর্ষণ। তার একটা প্রভাব থাকবে, আইদার সেটা আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। তাহলে আমি এখানে প্রচুর পরিমাণে আধান নিয়েছি। কি নিয়েছি? প্রচুর পরিমাণে আধান নিয়েছি। তাহলে প্রচুর পরিমাণে আধান নিলে এই জায়গাটা কি হয়ে গেল? একটা তড়িৎ ক্ষেত্র হয়ে গেল। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি দুটো বিন্দু নিলাম, একটা এ বিন্দু নিলাম আর একটা কি বিন্দু নিলাম? বি বিন্দু নিলাম। এইবার এখানে একটা কিউ পরিমাণ আধান আমি রাখলাম কোথায়? কিউ পরিমাণ আধান রাখলাম কোথায়? এখানটাতে। এবার এই কিউ পরিমাণ আধানকে আকর্ষণও করতে পারে বাকি আধানগুলি, আবার কি করতে পারে? বিকর্ষণও করতে পারে। এই আধানটাকে কি করতে পারে? এরা আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। আমরা কিছুক্ষণ আগে বললাম কিউ, কিউ মানে আধান, আধানের একক কি? কুলম্ব। বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে হয়েছে। এই আধানটাকে তাহলে আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি করেছি? আধান রেখেছি, একটা অন্য একটা আধান রেখেছি। এই আধানটাকে কি করতে পারে? বাকি আধানটা আকর্ষণও করতে পারে, আবার কি করতে পারে? বিকর্ষণও করতে পারে। এবার এই আধানটাকে এই বি পয়েন্ট থেকে আমি এ পয়েন্টে নিয়ে আসবো। কি করব? বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসবো। তাহলে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে? কাজ। বলছে এই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আনতে গেলে যে পরিমাণ কাজ করতে হবে, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আনতে গেলে যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাই হচ্ছে কি? সেই কাজটাই হচ্ছে কি? পোটেনশিয়াল। এখান থেকে আনতে গেলে আমাকে কি দরকার? আমাকে তো ফোর্স দিতে হচ্ছে, সেই ফোর্সটাই হচ্ছে কি? পোটেনশিয়াল। আচ্ছা, এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, এই ধরেন এই বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আমি 1 কুলম্ব আধানকে নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো? অসীম থেকে। কোথা থেকে নিয়ে আসবো? অনেক দূর থেকে, অসীম থেকে 1 কুলম্ব আধানকে এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে এখানকার পোটেনশিয়াল বা বিভব। কি বলবো? পোটেনশিয়াল, POTENTIAL, পোটেনশিয়াল বা বিভব। তাহলে বিভবের সংজ্ঞা কি? বিভবের সংজ্ঞা আমি আরেকবার বলছি। 1 কুলম্ব তড়িতাধান, 1 কুলম্ব আধান বলা তড়িতাধান বলা একই জিনিস। তাহলে 1 কুলম্ব তড়িতাধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্র তার কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকেই বলবো আমরা কি? ওই বিন্দুর বিভব। তাহলে আমরা বলছি কি? 1 কুলম্ব তড়িতাধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে এই বিন্দুর বিভব। তাহলে এই জায়গাটাতে একটা বিভব আছে, আবার এই জায়গাটাতেও একটা কি আছে? বিভব আছে। মনে থাকবে তাই? এটাও একটা তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটাও তো একটা বিন্দু, আর এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিটাও একটা বিন্দু। তাহলে অসীম থেকে 1 কুলম্ব তড়িতাধানকে আনতে
যে পরিমাণ কাজ করতে হবে, যদি আমি এ বিন্দুতে আনি তাহলে এ বিন্দুর বিভব কত হবে, যতটা পরিমাণ কাজ করতে হলো। আর 1 কুলম্ব তড়িৎ আধানকে যদি তড়িৎ ক্ষেত্রে এই বি বিন্দুতে আনতে পারি তাহলে সেই যে কাজটা করতে হবে সেটা হবে কি, বি বিন্দুর বিভব। তাহলে আমি ধরে নিলাম অসীম থেকে 1 কুলম্ব তড়িৎ আধানকে আনতে এখানে কাজ করতে হয়েছে কত, এখানে কাজ করতে হয়েছে ভি এ, আর এখানে কাজ করতে হয়েছে কত, ভিবি। তাহলে এখানকার বিভব কত হবে, ভি এ, আর এখানকার বিভব হবে কত, ভিবি। তাহলে ভালো করে দেখ, আমি আবার রিপিট করছি বিভব কাকে বলে। 1 কুলম্ব তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো ওই বিন্দুর বিভব, বিভব বা তড়িৎ বিভব। তাহলে এ বিন্দুতে আনতে কত কাজ করতে হয়েছে, ভি এ। এখানে বি বিন্দুতে আধানটা আনতে কত কাজ করতে হয়েছে, ভি বি। তাহলে এখানকার পোটেনশিয়াল কত হবে, ভি এ, এখানকার পোটেনশিয়াল হবে কত বা বিভব কত হবে, ভি বি। এবার তড়িৎ ক্ষেত্রের সব বিন্দুগুলো তো একই রকম নয়, আমি ধরে নিলাম ভি বিটা বেশি, অর্থাৎ বি বিন্দুতে আনতে আমার বেশি কাজ করতে হয়েছে, হতেই তো পারে না, সব বিন্দুগুলো তো একরকম নয়। আমি বলেছি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রে যদি বিভবটা সব জায়গাতে সমান হতো তাহলে নিশ্চয়ই বিন্দুর কথাটা বলতাম না। তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের বিভব, এটা তো নয়। কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে নিশ্চয়ই বিভিন্ন বিন্দুতে কাজটা বিভিন্ন রকম হবে, নাহলে বিন্দুর গল্পটা থাকতো না। তাহলে আমি ধরে নিলাম ভি এটা হচ্ছে 1 কুলম্ব তড়িৎ আধান আনতে কাজের পরিমাণ, আর 1 কুলম্ব তড়িৎ আধানকে বি বিন্দুতে আনতে কাজের পরিমাণ হচ্ছে কি, ভি বি। তাহলে ভি বিটা আমি ধরে নিলাম মনে মনে যে ভি বি ইজ গ্রেটার দেন কি, ভি বি, সরি ভি এ। তাহলে ভি বি ইজ গ্রেটার দেন ভি এ। তাহলে এখানকার পোটেনশিয়াল কি হচ্ছে, বেশি, আর এখানকার পোটেনশিয়াল কম। এইরকম যদি হয় তখন, অর্থাৎ তাদের মধ্যে যদি পোটেনশিয়ালের ডিফারেন্স থাকে, অর্থাৎ বিভবের মধ্যে পার্থক্য থাকে, তখন কি হবে, এই আধানটা বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে ফ্লো করবে, অর্থাৎ চার্জের ফ্লো হবে, আর ওইটাকেই বলা হবে ইলেকট্রিসিটি। আর ইলেকট্রিসিটি পরিবহনের জন্য দায়ী হচ্ছে চার্জ, আর এই চার্জকে ফোর্স দিয়ে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে কার, এই পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব ও প্রভেদের। ভি এটা হচ্ছে এই বিন্দুর বিভব, তড়িৎ বিভব, আর ভি বিটা হচ্ছে এই বিন্দুর তড়িৎ বিভব। কিন্তু এদের মধ্যে যে গ্যাপ, অর্থাৎ ভি বি মাইনাস ভি এ, এটাই তো পার্থক্য। এই পার্থক্যটা যত বেশি হবে ফ্লো অফ চার্জটা তত ভালো হবে। দেখ, এই পেনটা যদি আমি এইভাবে রাখি তাহলে জল, এর ভিতরে যদি জল ভরা থাকে তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে জল যাবে কি? কারণ কি, মাটি থেকে এর হাইট আর মাটি থেকে এর হাইট কিন্তু সেম। আমি এইরকম করে দিলাম, এর হাইটটা বেড়ে গেল, এর হাইটটা কমে গেল, তখন জলটা কি হবে? আমি আরও একটু হাইট বাড়িয়ে দিলাম, এর হাইটটা আরও বেশি বেড়ে হয়ে গেল, এর হাইটটা আরও কমে গেল, তাহলে কি হবে? আরও ভালো জলটা যাবে। আমি যদি এরকম করে দিই তাহলে এর হাইটটা সব থেকে বেশি, এর হাইটটা সব থেকে কম, তাহলে এই মুহূর্তে জলটা সব থেকে ভালো যাবে। তার মধ্যে এখানে উচ্চতার পার্থক্য, উঁচু জায়গা থেকে যেমন জল নিচু জায়গাতে যায়, তেমনি কারেন্ট বা ইলেকট্রিসিটি বা ফ্লো অফ চার্জ সেটা কোথা থেকে কোথা হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। এবার উচ্চ বিভব মানে কি, ওই বিন্দুতে আধান আনতে বেশি কাজ করতে হয়েছে আর ওই বিন্দুতে আধান আনতে কম কাজ করতে হয়েছে। এই কতটা পরিমাণ কাজ করতে হয়েছে সেটার উপর নির্ভর করে সেখানকার বিভব কত। আর এই দুটো বিন্দুতে, একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে চার্জের ফ্লো হতে গেলে কি দরকার? পোটেনশিয়াল ডিফারেন্স দরকার। কি দরকার? পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ দরকার। এখানে বিভব প্রভেদ কত? এখানকার হচ্ছে বিভব কত? এখানকার বিভব ভি এ, এখানকার বিভব ভি বি, আর এর মধ্যে ডিফারেন্স কি? ভি এ মাইনাস ভি। এটা আমরা কিন্তু মনে মনে ধরে নিয়েছি, এটা বলে রাখলাম। হ্যাঁ, এটা কিন্তু আমরা মনে মনে ধরে নিয়েছি যে এটা বড় হতে পারে, এইটা বড়। যদি এইটা বড় হয় তাহলে এই ধার থেকে এই ধারে যাবে, এইটা বড় হলে এই ধার থেকে এই ধারে আসবে। মোট কথা, কারেন্ট যাবে কোথা থেকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবার সব সময় তো আমরা 1 কুলম্ব তড়িৎ আধানকে আনতে পারবো না। আমরা ধরে নে, আমরা কত আধান নিয়ে এলাম? আমাদের হিসাবটা হবে সবসময় 1 কুলম্ব তড়িৎ আধানকে আনতে। ভালো করে বুঝবি, আমাদের হিসাব হবে কি, 1 কুলম্ব তড়িৎ আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। এবার সবসময় আমি 1 কুলম্ব তো আনবো না, কিন্তু হিসাবটা করবো কততে? 1 কুলম্বের জন্য। আমি ধরে নে কিউ কুলম্ব আধান আনলাম। কত কুলম্ব? কিউ কুলম্ব। আর আনতে খরচ হলো কত? কাজ করতে হলো কত? ডাব্লু।
তাহলে কিউ কুলম আমি আধান আনলাম, আনতে কাজ করতে হলো কত, ডাব্লু। কি বললাম, কিউ, আবার বলছি দেখ মন দিবি, কিউ কুলম তড়িৎ আধান আনলাম, খরচ হচ্ছে কত, ডাব্লু, মানে কাজ করতে হচ্ছে কত, ডাব্লু। তাহলে আমরা ঐকিক নিয়মে বের করে নেবো 1 কুলম আনার জন্য কত, 1 কুলম তড়িৎ আধান আনার জন্য কত কাজ করতে হয়েছে। তাহলে কিউ আনার জন্য ডাব্লু, 1 কুলম তড়িৎ আধানের জন্য কাজ করতে হয়েছে কত, ডাব্লু বাই কিউ, ডাব্লু বাই কিউ। তাহলে এটাকে কি বলবো, 1 কুলম তড়িৎ আধানের জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটাই তো বিভব। তাহলে বিভবকে আমরা ভি দ্বারা চিহ্নিত করি, এটা হচ্ছে ডাব্লু বাই কত হলো, এটা হলো কি ডাব্লু বাই কিউ। ভালো করে দেখ, তাহলে আমরা একটা ফর্মুলা পেলাম, ভি সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে এইটা হলো টোটাল কত কাজ করতে হয়েছে, আর এটা কত, এই যে কাজটা করতে হয়েছে সেটা কত আধানের জন্য করতে হয়েছে। তাহলে কিউ এর জন্য যদি ডাব্লু করতে হয় তাহলে 1 এর জন্য কাজ করতে হবে কি, ডাব্লু বাই কিউ। সেটাই হচ্ছে কি ওই বিন্দুর বিভব, ওই বিন্দুর বিভব। তাহলে আমরা মনে মনে ধরে নেব, যদি দেখ সংজ্ঞাটা কিভাবে আসছে, যদি কিউটা 1 হয় তাহলে কি হবে, তাহলে ভি সমান কি হবে, ডাব্লু। তাহলে আমরা ভাষাতে এই যে আমি কন্ডিশনটা দিলাম, এই ফর্মুলা থেকে কন্ডিশন দিলাম, সেই কন্ডিশনটাকে আমি যখন ভাষাতে প্রয়োগ করব তখন কি হবে, আমরা কি ধরেছি, কিউ এর মানটা কত ধরেছি, 1 ধরেছি। তাহলে কি বলবো, 1 কুলম তড়িৎ আধান, তড়িৎ আধানের মানটা কত ধরেছি, 1 কুলম তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে ডাব্লু, সেটাই কার সাথে সমান, বিভবের সাথে সমান, সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে ভাষাতে কিভাবে প্রয়োগ করে সংজ্ঞা লিখছি মনে থাকবে। তাহলে অসীম দূরত্ব থেকে 1 কুলম তড়িৎ আধান, কিউ এর মান কত ধরেছি, 1 ধরেছি। তাহলে অসীম দূরত্ব থেকে 1 কুলম তড়িৎ আধানকে আনতে, তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় মানে ডাব্লুটা, সেটাই কার সাথে সমান, ভি এর সাথে সমান। তাহলে সেটাই হচ্ছে ওই বিন্দুর তখন যে কাজটা করতে হয় সেই কাজটাই কার সাথে সমান, ওইখানকার পোটেনশিয়ালের সাথে সমান, অর্থাৎ ওখানকার বিভবের সাথে সমান। তাহলে সংজ্ঞা দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লু সমান ভি কিউ, তো লিখতে পারি ডাব্লু সমান ভি কিউ লিখতে পারি। আচ্ছা মনে রাখবি, এটা একজন ইটালিয়ান সায়েন্টিস্ট এ ভোল্টা, কি নাম, অ্যালিস্যান্ড্রো ভোল্টা, 1745 সালে তার জন্ম আর 1827 সালে তার মৃত্যু হয়েছে। ওই সায়েন্টিস্টের, একজন ইটালিয়ান সায়েন্টিস্ট, কি বললাম, অ্যালিস্যান্ড্রো ভোল্টা। তার নাম অনুসারে কিন্তু এই পোটেনশিয়ালের একক ধরা হয় কত, তাকে সম্মান জানিয়ে তার এককটা করা হয় কি, পোটেনশিয়ালের একক ধরা হয় কি, ভোল্ট। কি ধরা হয়, ভোল্ট। আর ওর নাম ছিল কি, ভোল্টা, অ্যালিস্যান্ড্রো ভোল্টা, VOLTA। কি বললাম, VOLTA। এবার আমরা একটু এইগুলো মুছে দিচ্ছি, এবং মুছে দিয়ে আমরা শুধু ওই ফর্মুলাটা যেটা পেলাম সেই ফর্মুলাটা নিয়ে আলোচনা করব। কি পেলাম আমরা ফর্মুলাটা, কিউ পরিমাণ আধানের জন্য ডাব্লু পরিমাণ কাজ করতে হচ্ছে, তাহলে 1 কুলম তড়িৎ আধানের জন্য ডাব্লু বাই কিউ পরিমাণ কাজ করতে হবে, অতএব ভি সমান হবে কি, ডাব্লু বাই কিউ। তাহলে এর একক কি, এর একক হচ্ছে ভোল্ট। কি একক হচ্ছে, ভোল্ট। তাহলে এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে কি, ভোল্ট। তাহলে কাজের একক কি হবে, কাজের একক হয় কি, কাজের একক হয় জুল, আর আধানের একক কি, কুলম। তাহলে জুলকে কুলম দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ভোল্ট পাওয়া যায়। কি হয়, ভোল্ট পাওয়া যায়। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। আবার নিচের কোনটি সত্য, ভি সমান জে বাই সি যেটা, আবার জে সমান ভি সি সেটা, আবার সি সমান জে বাই ভিও তাই। বুঝতে পেরেছিস, দেখতে পেয়েছিস, ভি সমান যদি জে বাই সি হয় মানে জুল পার কুলম হয়, এটাও তো ঠিক। আবার জে সমান ভি এর সঙ্গে সি গুণ করলেও তো ঠিক। আবার যদি সি সমান ভিটা নিচে নামিয়ে দিই তাহলে তো জুল বাই ভোল্ট একই। এবার আমি যদি বলি ভি সমান জে সি, এটা ঠিক। এবার পরীক্ষাতে প্রশ্ন এলো নিচের কোনটি ভুল, তাহলে কোনটা হবে, এটা। তাহলে মেন ফর্মুলাটা তোকে জানতে হবে, নিয়ে বিভিন্ন রকম করে করে দেখতে হবে। জের সঙ্গে সি কি হয়, গুণ হয়। জের সঙ্গে কি সি হয়, গুণ হয়, হয় না। জে কে সি দিয়ে ভাগ করলে হয়, এটাও তো সত্য। ভি এর সঙ্গে সি গুণ করে দিলে জে পেয়ে যাবো, মনে থাকবে। এবার আমরা এটা কি লিখবো, একটু রিরাইট করছি, দেখ ভালো করে। ভোল্টের জায়গায় নিলাম কত, 1 ভোল্ট। 1 জুলের জায়গায় নিলাম কত, 1 জুল। আর কুলম্বের জায়গায় নিলাম কত, 1 কুলম। কত নিলাম, 1 কুলম। এবার এটা ব্যাখ্যা করব। যেই আমরা এখনো পর্যন্ত ব্যাখ্যা করেছি বিভব জিনিসটা কি, কি ব্যাখ্যা করেছি, বিভব জিনিসটা কি। এবার বিভবের তো একটা একক আছে, কি পেলাম, ভোল্ট। বিজ্ঞানী অ্যালিস্যান্ড্রো
ভোল্টার নাম অনুসারে একজন ইটালিয়ান সায়েন্টিস্ট, 1745 থেকে 1827 তার জীবনকাল। তার পরিমাণটা আমি জানার চেষ্টা করবো। ওই আমাদের দেখ 1 কেজি যখন বলবো বা 2 কেজি যখন বলবো, আমাদের কিন্তু একটা আইডিয়া আছে যে 1 কেজি কতটা হতে পারে, 2 কেজি কত হতে পারে, 1 লিটার কত হতে পারে, 2 লিটার কত হতে পারে। তাহলে আধান আমরা জানলাম, আধানের পরিমাণ কি কুলম দিয়ে চিহ্নিত করা হয়। একটা ইলেকট্রনের মধ্যে আধান কত আছে, -1.6 × 10⁻⁻19। আর প্রোটনের মধ্যে কতটা পরিমাণ আছে, +1.6 × 10⁻⁻19। তাহলে পরিমাণ সম্পর্কে কিন্তু আমার একটা আইডিয়া এলো। তাহলে ভোল্টেজের পরিমাণটা সম্পর্কে একটু আইডিয়া করি কীরকম। তাহলে ভোল্টেজের জায়গায় কত নিলাম, 1 ভোল্ট, আর উপরে নিলাম কত, 1 জুল, আর নিচেতে কি নিলাম, 1 কুলম। বলছে দুটো বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম কি, বি। এই বিন্দুটার নাম দিলাম এ, আর এই বিন্দুটার নাম দিলাম কি, বি। এই বিন্দু থেকে এই বিন্দুতে আমি কত কুলম আধান আনবো, 1 কুলম। আনার জন্য কত কাজ করব, 1 জুল। কত কাজ করব, 1 জুল। যদি 1 জুল কাজ করতে হয়, ভালো করে শুনবি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র, অবশ্যই এটা তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে কে অন্য একটা বিন্দুতে, ভালো করে দেখ, তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে 1 কুলম তড়িৎ আধান আনার জন্য, কত বললাম, 1 কুলম তড়িৎ আধান আনার জন্য যদি 1 জুল কাজ করতে হয়, 1 জুল কাজ করতে হয়, তাহলে ওই দুটো বিন্দুর মধ্যে বলবো বিভব ও প্রভেদ আছে কত, 1 ভোল্ট। কত বলবো, 1 ভোল্ট, 1 ভোল্ট। তাহলে কি বললাম, তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু নিয়েছি কত, এ, আর এখানে একটা তড়িৎ ক্ষেত্রের বিন্দু নিয়েছি। এই তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দু, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আধান আনবো কতটা পরিমাণ, 1 কুলম। 1 কুলম তড়িৎ আধান আনবো যদি কাজ করতে হয় কত, 1 জুল। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে, 1 ভোল্ট। এখানকার আর এখানের মধ্যে পার্থক্য কত হবে, 1 ভোল্ট। তাহলে আমরা বলবো কি, তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দু, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু থেকে অপর বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটি বিন্দু থেকে আর একটা বিন্দুতে 1 কুলম তড়িৎ আধান আনতে যদি 1 জুল কাজ করতে হয়, তাহলে ওই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত, 1 ভোল্ট। সংজ্ঞা লিখতে পারবি 1 ভোল্টের সংজ্ঞা? তোকে যদি বলে 1 ভোল্ট কতটা পরিমাণ, 1 ভোল্ট কতটা পরিমাণ, তুই কি বলবি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটি বিন্দু 1 কুলম তড়িৎ আধান একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আনবো যদি 1 জুল কাজ করতে হয়, তাহলে ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1 ভোল্ট। তাহলে যদি 5 ভোল্ট মানে 1 কুলম তড়িৎ আধানকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আনতে কত, 5 জুল কাজ করতে হয়েছে। তখন কত কাজ করতে হয়েছে, 5 জুল কাজ করতে হয়েছে, তার জন্যই তো 5 ভোল্ট। 1 জুল যদি কাজ করতে হয় তাহলে কত হবে, 1 ভোল্ট। যদি 5 জুল কাজ করতে হয় তাহলে কত হবে, 5 ভোল্ট। আমরা তো সংজ্ঞাতেই পড়েছি যে 1 কুলম তড়িৎ আধানকে আনতে যে কাজ করতে হবে সেটাই হবে বিভব। তাহলে বিভব যদি 5 ভোল্ট হয়, তাহলে নিশ্চয়ই 1 কুলম তড়িৎ আধানকে আনতে কাজ করতে হয়েছে 5 জুল। যদি 10 ভোল্ট হয় কোনো একটা বিন্দুর বিভব, তাহলে কি বলবো, 1 কুলম তড়িৎ আধানকে আনতে কাজ করতে হয়েছে 10 জুল। এবার যদি বলে বিভব পার্থক্য কত, তাহলে কি বলবো, তখন তড়িৎ ক্ষেত্র সবসময় আসবে। তাহলে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম তড়িৎ আধানকে আনতে যদি 10 জুল কাজ করতে হয়, তাহলে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট। 10 ভোল্ট মনে থাকবে, এটা তোমরা খাতাতে টুকে নাও। সংখ্যাগুলো কিন্তু মুখস্থ করা যাবে না, মুখস্থ করলেই কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য আমরা সবসময় সংজ্ঞাগুলো, এককগুলো আর এই ডেফিনেশনগুলো, ব্যাখ্যামূলক প্রশ্নগুলো সবসময় কিন্তু আমরা ইকুয়েশন থেকে আনার চেষ্টা করব, একটাও মুখস্থ করব না। মুখস্থ করলেই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন এই 1 ভোল্টের ডেফিনেশন, এই সংজ্ঞাটা আমার হাতে থাকলে আমি লিখতে পারবো। প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু আমাদের ফর্মুলা থেকে আনতে হবে চলতড়িৎ চ্যাপ্টারে, না হলে পরীক্ষার হলে কিন্তু আমরা লিখে আসতে পারবো না, ভুলে যাব। প্রচুর সংজ্ঞা আছে এবং প্রচুর ভৌত রাশি আছে, সেই ভৌত রাশিগুলো মাপার জন্য প্রচুর একক আছে। এই তো সবে আমরা কি পেলাম, আধান পেলাম, আধানের একক কি পেলাম, কুলম পেলাম। আধানের আবার অন্য একক আছে, ইএসসি বলে একটা একক আছে, সেটা আমরা আস্তে আস্তে পড়বো। ভোল্টের একক আছে কি,
ভোল্ট আছে, আবার স্ট্যাট ভোল্ট আছে, কুলম আছে, স্ট্যাট কুলম আছে, এরকম প্রচুর। আবার ওয়ার্ক ডানেরও তো অনেক রকম একক আছে, জুল পেলাম, এসআই পদ্ধতিতে জুল, ক্যালোরি আছে, আর্ট টার্ট অনেক কিছু আছে। তাহলে এত কিছু একক আমরা যদি একটা সিস্টেমেটিক ওয়েতে না মনে রাখি, তাহলে কিন্তু আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। তার জন্য আমরা চোখ বন্ধ করে আমরা কিন্তু মুখস্থ করব না এই চ্যাপ্টারটা। আগে বোঝো, তারপর তুমি সংখ্যাটা মুখস্থ করো না পরীক্ষার জন্য, কিন্তু আগে বুঝতে হবে। এবং এই চলতরিৎ থেকে মাধ্যমিকে কিন্তু 12 নম্বর আসে, আর এই 12 নম্বরের মধ্যে অন্তত 50% কিন্তু অঙ্ক দেয়। এই 50% কিন্তু কি দেয়? অঙ্ক দেয়। আর এই অঙ্কগুলো কিন্তু বিজ্ঞানীদের ফর্মুলা বেসড। তাহলে আমাদেরকে ফর্মুলা মনে রাখতে হবে। সিম্পল একটা ফর্মুলা, হয়তো দুটো মান দেওয়া আছে, একটা মান বের করতে হবে। সেই ফর্মুলাগুলো কিন্তু, যেমন ধরলে 5 জুল যদি কাজ, এত আধানকে আনতে যদি 5 জুল কাজ করতে হয়, তাহলে কত ভোল্টেজ বলতেই পারে। আবার বলতে পারে এত ভোল্টেজের মধ্য দিয়ে এত কুলম আধানকে নিয়ে যেতে কত পরিমাণ কাজ করতে পারে। মানে তোকে ভোল্টেজটা দিয়ে দিল, কতটা পরিমাণ আধান সেটা দিয়ে দিল, নিয়ে বললো কতটা পরিমাণ কাজ করতে হবে, সেটাও তোকে দিয়ে দিতে পারে। তাহলে 3 জনের মধ্যে যে কোনো 2 জনকে দিয়ে দেবেন, বাকি আর একজনের মানটা বের করতে হবে। তোকে একক দেখে বুঝতে হবে কার মানটা দেওয়া আছে। তোকে যদি ভোল্ট দেওয়া থাকে তাহলে তো বুঝতে হবে যে না এটা বিভব দেওয়া আছে। তো কুলম যদি দেওয়া থাকে তোকে বুঝতে হবে যেটা কি আধান দেওয়া আছে। জুল দেওয়া আছে মানে তোকে কাজটা দিয়েছে সেটা বুঝতে হবে। তাহলে এককগুলো যদি আমাদের ভালো করে মুখস্থ থাকে, তাহলে কার মান দেওয়া আছে সেটা কিন্তু খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে একক মুখস্থ করতে হবে, সংজ্ঞা মুখস্থ করতে হবে, তার আগে আমাদেরকে মনে রাখতে হবে কি ফর্মুলা। আর এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ থেকে আগে বোঝো, তাহলে ফর্মুলাটা লিখতে সুবিধা হবে। তার জন্য কিন্তু ফর্মুলাগুলো কিন্তু জলের মতো রেডি থাকতে হবে। তার জন্য প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, প্র্যাকটিস বাড়াতে হবে, নাহলে কিন্তু অঙ্ক নামে আসা যাবে না। এই চ্যাপ্টারে অন্তত 12 থেকে 15টা ফর্মুলা তৈরি হবে। একটা চ্যাপ্টার থেকে 12 থেকে 13টা ফর্মুলা তৈরি হবে, বা আরও বেশি তৈরি। ওইগুলোকে আবার ভেঙে চুড়ে আরও বেশি ফর্মুলা তৈরি করা যেতেই পারে, কিন্তু মেনলি 10 থেকে 12টা ফর্মুলা আসবে, যে ফর্মুলা থেকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা প্রবল। টোটাল 12 নম্বর আছে মাধ্যমিকে। তাহলে মাধ্যমিকে যদি টোটাল 12 নম্বর আসে, সেটা কিন্তু ওভারঅল কিন্তু 90 নম্বরের মধ্যে 12 নম্বর, তার মানে ওভারঅল কিন্তু প্রায় 13%-এর কাছাকাছি। তাহলে একটা চ্যাপ্টার থেকে যদি 13% নাম্বার আসে, তাহলে বুঝতে পারছো সেই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। মনে থাকবে? তাহলে যেমনভাবে করাচ্ছি সিস্টেমেটিক, সেইভাবেই কিন্তু এই চ্যাপ্টারটাকে পড়তে হবে। ঠিক আছে, এটা টুকে নাও, এটা খুব টুকে নাও।